আসসালামু আলাইকুম। তো অবশেষে আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা সবাই ক্লাসটা করবা। চলো শুরু করি। তা তোমাদের হলো জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাসটা নেব আমি আজকে। উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। তাহলে আমরা আজকে এমন ভাবে শিখবো যাতে আর কখনো না ভুলি, বারবার না পড়েও, বই যদি নাও পড়া থাকে আমাদের কাছে যে নোটস গুলো থাকবে সেগুলো পড়েই যাতে আমরা পরীক্ষাতে ভালো করতে পারি। এটা আমরা এখন কিভাবে করা যায় সেটাই দেখাবো। তো আসলে আমরা আজকে করব কি, কোষ ও এর গঠন। প্রথমে আমরা যেহেতু কোষ ও এর গঠন করব, আমরা প্রথমে জানবো আসলে কোষটা কি। কোষ 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 হচ্ছে বৈষম্যহেতু পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকেই কিন্তু কোষ বলে। দেখো এখানে কোষের সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিয়েছি। এখন এখন দেখো, এখন অনেকেরই প্রশ্ন হবে যে বৈষম্যভেদ্য পর্দাটা কি। আমরা আসলে জানবো বৈষম্যভেদ্য পর্দাটা কি। এই যে এই বৈষম্যভেদ্য পর্দাটা, বৈষম্য প্লাস ভেদ্য। তোমরা আশা করি এই বৈষম্য কথাটা খালি জানো যে বৈষম্য করা, যেমন শিক্ষার ব্যাপারে যে ছেলে আর মেয়ে আগেকার কালে, এখন বর্তমানে না থাকলেও আগেকার কালে যে একটা সমস্যা ছিল যে মেয়েরা ঘরের মধ্যেই থাকবে, পড়াশোনা করবে না, ছেলেরাই শুধু বাইরে যাবে, ছেলেরাই রোজগার করবে, এমনটা এখানেও ঠিক এমনটাই হয়, যে কিছু করতে না পারা বা হতে না পারা ওই বিষয়টাকেই কিন্তু বোঝাবে। আর ভেদ করতে পারে, যেমন সে সবখানে যেতে পারে, নিজে সবখানে যেতে পারে, সব করতে পারে, এমনটাই বোঝা যাচ্ছে। এখন আসলে এই কথাটা কেন বললো, কোষের ভিতরে থাকা কিছু পদার্থ আছে যেগুলো কোষে কোষ কোষ ভেদ করতে পারে, অর্থাৎ কোষ ভেদ করে দিতে পারে। আর কিছু পদার্থ আছে যেগুলো কোষ থেকে বের করে দেওয়া যায় না। যেমন ধরো পানি, এই পানি কোষ ভেদ করতে পারে, এই পদার্থগুলো কোষ ভেদ করে ভিতরে বাইরে যেতে পারে। কিন্তু কোষের ভিতরে থাকা কোষের ভিতরে থাকা বড় প্রোটিন অণু, এগুলো কিন্তু কোষ ভেদ করে বাইরে যেতে পারবে না। এখানে দেখো এই পানি যেমন কোষ ভেদ করে যেতে পারতেছে, কিন্তু কোষের ভেতর থেকে বড় প্রোটিন অণুগুলা ভেদ করে বাইরে যেতে পারতেছে না। এটা এর ক্ষেত্রে বৈষম্যের মতো হচ্ছে না। এই জন্য এখানে বৈষম্য কথাটা বলা হয়েছে বৈষম্যের পর্দা দ্বারা আবৃত জীব ক্রিয়াকলাপের একক, যা অন্য অন্য কোনো সজীব মাধ্যমের সজীব মাধ্যম ছাড়াই নিজের গতি তৈরি করতে পারে,
এমন সত্তাকে কোষ বলে। তোমরা একটু সংজ্ঞা তোমাদের দেখে নেওয়া শেষ। শুধু পড়লে হবে না ভাই, বুঝতে হবে যে কোথায় কোন শব্দটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যদি কোনো শব্দ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবা, ভাইয়া চেষ্টা করবে পরবর্তীতে ওই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার। এখন আমরা দেখব শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, দেহকোষ এবং জনন কোষ। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, দেহকোষ, দুই, জনন কোষ। এখন শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে দেহকোষ। দেহকোষ কি, এখন আমরা এটা জানবো। দেহ গঠনে যে সকল কোষ অংশগ্রহণ করে সেগুলোকে দেহকোষ বলে। মোটামুটি দেহকোষের সংখ্যাটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তারপরে বলে দিচ্ছি। তোমরা এগুলো যদি না দেখতে পাও তাহলে দেখে নাও। এখন আমরা এমসিকিউ এর জন্য এই দেহকোষের কয়েকটা বৈশিষ্ট্য দেখব। ভাই যেহেতু আমার বোর্ডটা একটু ছোট, বারবার মিশিয়ে দিতে হয়, একটু কষ্ট করে দেখে নিবা। দেহকোষের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না হলেও দেহকোষের দুই তিনটা বৈশিষ্ট্য দেব, যেগুলো একটু মনে রাখবা আর কি। কখনো যদি আসে এমসিকিউ এ তাহলে যাতে লিখতে পারো। এমন যাতে না হয় যে আসলে সবকিছুই জানি, বুঝতেছি না বিধায় লিখতে পারতেছি না। কিছু কিছু বিষয় কিন্তু মনে রাখা যায়, নিজে যদি চাও তাহলে কিন্তু অবশ্যই মনে রাখা যায়। এক, তাহলে দেহকোষের যেহেতু বৈশিষ্ট্য বলতেছি, সংজ্ঞাটা কিছুক্ষণ আগে বললাম তোমাদের, এটা অবশ্যই কি করবে, দেহ গঠনে অংশগ্রহণ করবে। দুই কি লিখবো, এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। দেহকোষ তিন নাম্বার, এরা অর্থাৎ দেহকোষ ডিপ্লয়েড। যে তিনটা বৈশিষ্ট্য দিলাম ভাইয়া অবশ্যই অবশ্যই মনে রাখবা। কিছু কিছু বৈশিষ্ট্য মনে না রাখলে কিন্তু এমসিকিউ খুব খারাপ হবে। আর যদি প্রথম থেকে সুন্দরভাবে বুঝে যাও তাহলে আশা করছি যে
এই চ্যাপ্টারে পরবর্তীতে আর তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না। দেখে নাও এটা একটু। তোমাদের অবশ্যই দেখা হয়ে গেছে। আর টেনশন নেই, ক্লাসের স্লাইড গুলো যেগুলো থাকবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখন আমরা কি করব, সারিবৃত্ত কাজের ভিত্তিতে যেহেতু কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দেহ কোষের একটা প্রথমে সংজ্ঞাটা দিলাম, সংজ্ঞাটা যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে জেনে রাখাটা ভালো। তারপরে এখন বৈশিষ্ট্য দিলাম তিনটা, বৈশিষ্ট্য তিনটা ভাইয়া মাস্ট মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, কাজে লাগবে। এখন 2 নাম্বার যেটা জনন কোষ বা গ্যামেট। এটাও মনে রাখবা, যে সকল প্রকৃত কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাদের জনন কোষ বলে। এখন দেখবো আসলে জনন কোষগুলা কি কি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি শুক্রাণু ও ডিম্বাণু, দেখা যাচ্ছে আশা করি তোমাদের এটাও দেখা হয়ে গেছে। দেখে নাও আরেকবার একটু, যদি লিখতে চাও লিখেও নিতে পারো। কোষের গঠন কিন্তু এখনো শেষ হয়নি, এখন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের উপর করে কোষ দুই যথা আদিকোষ, আদিকোষ 2 নাম্বার, আশা করবো যে যারা ক্লাস করছো তারা আদিকোষ আর প্রকৃত কোষের সংজ্ঞা অবশ্যই জানো, অবশ্যই জানবা। এখন আদিকোষের সংজ্ঞাটা কি, আদিকোষের সংজ্ঞাটা মুখে বলে দিই, যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ অনাবৃত থাকে, আবৃত থাকে না, সে সকল কোষকে আদিকোষ বলে। এটা আদিকোষের একটা বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞাটা হয়ে গেল, মনে রাখবা। 2 প্রকৃত কোষ, যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ আবৃত অবস্থায় থাকে এগুলোকে প্রকৃত কোষ বলে। আদিকোষ। এখন আমরা এরপর
যদি আদি কোষ আর প্রকৃত কোষের সংজ্ঞাটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও তোমরা মনে রাখবা। আর আদি কোষ আর প্রকৃত কোষের কিছু বৈশিষ্ট্য দিব, যেগুলো মাস্ট মনে রাখবা, এমসিকিউর জন্য অনেক হেল্প হবে। আদি কোষের বৈশিষ্ট্য। প্রথমে যেহেতু সংজ্ঞাটা বলছি, যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ অনাবৃত অবস্থায় থাকে এবং অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, তাদেরকে আদি কোষ বলে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা আমরা কি দেব? এদের নিউক্লিয়াস নয়। এক, মনে রাখবা কিন্তু ভাইয়া, কোন প্রক্রিয়ায় এরা বিভাজিত হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যাটা মনে করো। আর কি দেওয়া যায় বলো একটু তোমরা, দেখো দেখো কমেন্ট বক্সে জানাও যে আর কি কি বৈশিষ্ট্য দেওয়া যায় তোমরা জানো। এদের নিউক্লিয়াস নিউক্লিয়াস নেই। এদের কি? এদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস নেই। চার, এদের এদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। এদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। আর কি দেয়া যায়? 5, এদের রাইবোজোম ছাড়া অন্য অঙ্গাণু নেই। আর একটা দিন, এদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি আসলে এদের বৈশিষ্ট্যগুলো কি। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে কি হবে, যে কোনো বহুপদীতে যদি আদি কোষের বৈশিষ্ট্য এসে যায়, তোমরা যদি এই কয়টাই মনে রাখো, তাহলে আশা করছি
আর কোনো সমস্যা হবে না, কিন্তু এরপরেও কিন্তু এমসিকিউ এর জন্য বই অবশ্যই অবশ্যই পড়তে হবে। শুধু তুমি অনলাইন ক্লাস করে সবটা কমপ্লিট দিতে পারবা না। হয়তো বা সিকিউ এর জন্য কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এমসিকিউ এর জন্য অবশ্যই তোমাকে নিজে বই পড়তে হবে। এখন ভাইয়া এই ক্লাসগুলো দেখলে তোমার কি সুবিধা হবে জানো? তুমি এখন এগুলা বুঝলে পরে তখন বইয়ে গিয়ে পড়বা, তখন মনে হবে যে আমি এই জিনিসগুলো কোথাও দেখেছি বা পড়েছি। তাই ভাইয়া দেখে নিবা একটু, যেগুলো বলছি ইম্পর্টেন্ট সব একটু দেখে নিও। অবশ্যই অবশ্যই। এরপর আমরা প্রকৃত কোষ এর সংজ্ঞাটা আরেকবার বলবো আমি, শুনবা তোমরা। যে সকল কোষ যে সকল কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে অথবা আবৃত অবস্থায় থাকে এবং মাইটোসিস বা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, সে সকল কোষকে প্রকৃত কোষ বলে। সংজ্ঞাতে এখন কি, সংজ্ঞাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তাই সংজ্ঞাটা একটু শুনে বোঝার চেষ্টা করবা, আর দু একবার পড়লে মনে রাখার চেষ্টা করবা, এমনিতেই মনে রাখবা, বেশি বেশি ফোর্স দিবা না। স্বাভাবিকভাবে তুমি আমার কথাগুলো শুনে যাও, আশা করি যে কোনো প্রবলেম হবে না। এখন আমরা লিখব প্রকৃত কোষের বৈশিষ্ট্য। তাহলে ভাইয়া আদি কোষের বৈশিষ্ট্য যেহেতু পড়লাম, 6টা মনে হয় ওখানে দিয়েছি আদি কোষের বৈশিষ্ট্য। এখন দেখো, ওখানে প্রথম বৈশিষ্ট্যটা কি লিখছিলাম, যে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এখন তাহলে এখানে বুদ্ধি করে তোমরাই বলো যে এখানে এটা প্রথমটা কি লেখা যায়। এদের এদের নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত। 2 নাম্বার কি বলছিলাম, যে কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদি কোষের বলছিলাম যে অ্যামাটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, এবং এখন আমরা জানবো যে প্রকৃত কোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়। বৈশিষ্ট্যটা মনে রাখলে দেখতেছো তোমরা যে একটার বৈশিষ্ট্য পড়লেই আরেকটার বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে ক্লিয়ার করে কিন্তু তোমরা বলে দিতে পারছো। এখন 2 নাম্বারটা কি লিখবে? একটু বুদ্ধি করতে হবে ভাইয়া। বায়োলজিতে আলতু ফালতু কোনো জিনিস দেখা যাবে না, যা আছে তাই বুদ্ধি করে জানাগুলাই লিখে দিবা, দেখবা যতটুকু একটু অতটুকুই মার্ক পাবা। আর যদি এখানে তুমি ইতিহাসের মতো কথা বলতে চাও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো লিখতে চাও, তাহলে কিন্তু লিখতে পারবা না। যদি লিখেও থাকো পৃষ্ঠা, 1 পৃষ্ঠা কেন 3 পাতা করেও লিখে দিয়ে আসো, তারপরে তোমাকে মার্ক দিবে না, 0 দিয়ে রাখবে। তাই মূল টপিক গুলা জানতে হবে। দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বললাম, যে এরা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদি কোষ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, প্রকৃত কোষ বা বিভাজিত হয়। অ্যামাইটোসিস বা মাইটোসিস প্রক্রিয়া। 3 নম্বরটা কি দেওয়া যায়, এদের নিউক্লিয়াসে এদের ক্রোমোজোমে এদের ক্রোমোজোমে ডিএনএ এবং আরএনএ উভয় থাকে। তাহলে আদি কোষেরটাতে আমরা বুঝি যে ওদের শুধু ডিএনএ থাকে। মনে রাখবা ভাইয়া, কম্বাইন করবা, দেখবা এটা আদি কোষের বৈশিষ্ট্যের সাথে প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো মিলাবা। যখন তুমি মিলাই মিলাই পড়বা, এটা ওটার বিপরীত হচ্ছে, তখন দেখবা পড়ে নিজেও শান্তি পাবো যখন তুমি বুঝবা। কিন্তু যদি তুমি আজকে
আন্দাজে মুখস্থ করো, আন্দাজ দেখে মুখস্থ করো, মানছি যে তোমাদের মুখস্থ করার শক্তি অনেক ভালো, কিন্তু বুঝে বুঝে পড়ার মজাটাই আলাদা। আজকে পড়বা, অনেকদিন পর পর্যন্ত বলতে পারবা, নিজে পড়তে পারবা এবং অন্যকেও পড়াতে পারবা। কিন্তু যদি মুখস্থ করো, নিজেই তো বুঝবা না, না বুঝে মুখস্থ মুখস্থ করার সমস্যা নেই, একটু বুঝে নিও। এদের রাইবোজোম সহ রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু আছে। লাস্ট আরেকটা দিয়ে দিতাম, চারটা। এদের রাইবোজোম 8s। বৈশিষ্ট্যগুলা দেখো, মিলাই নাও। কি কি দিলাম? এদের নিউক্লিয়াস সুগঠিত, এরা মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এদের ক্রোমোজোমে ডিএনএ এবং আরএনএ থাকে। এদের রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু থাকে। এবং দুইটা মিস্টেক হয়ে গেছে, এটা 5 নম্বর হবে, এটা 4 নম্বর হবে। এই 5টা পড়বা, কমেন্ট করে দেখে নেব। এখন আমরা দেখব আগে আমরা দেখবো অধ্যায়টাতে আসলে আছেটা কি। এই বিষয়গুলো যদি সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে একটা বিষয় যদি আজকে একটু জানি, কালকে একটু জানি, তারপরে একটু জানি, সেই বিষয়টা তো আমাদের সম্পর্কে একবারে গভীরভাবে জানা হয়ে যায়। কিন্তু একবারে যদি সব শুনতে যাই, তাহলে সব তালগোল পাকিয়ে যাবে। যেমন এই চ্যাপ্টারটা অনেক বড়, এই চ্যাপ্টারটা শুরু থেকে পড়তে গেলে আমাদের আগে বুঝতে হবে যে কোথায় কোথায় থেকে কোনগুলো পড়তে হবে। এমসিকিউর জন্য বইটা ভালো করে পড়তে হবে, এটা জানি। অধ্যায়টা অনেক বড়, পড়তে অনেক সময় লাগে এবং অনেকে ভয়ে চ্যাপ্টারটা স্কিপ করে দেওয়া। কিন্তু ভাইয়া ভয়ের কিছু নেই, একটু চেষ্টা করলে ভয়ের আসলে কিচ্ছু নেই। এখন আমি তোমাদের কোষ সম্পর্কে যেহেতু কথা বলতেছি, কোষেরই গঠন সম্পূর্ণ অধ্যায়টা কোষ সম্পর্কেই কথা চলতেই থাকবে। এখন কোষের শারীরবৃত্তের ভিত্তিতে কোষ কয় ভাগে ভাগ করা যায় সেটা বললাম, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ কয় ভাগে ভাগ করা যায় সেটা বললাম। দেন এখন আমরা জানবো আসলে কোষের তো একটা প্রাচীর থাকবে। এই কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা কিন্তু মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা। আশা করি তোমরা অনেকেই জানো যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য একটা বৈশিষ্ট্য। এখন আমরা সেই কোষ প্রাচীরের গঠন সম্পর্কে কথা বলবো এবং গঠনটা কি সেটা জানবো। আর তোমরা তখন ক্লাস করবা, বই দেখবা না মোটামুটি, বই দেখবা না মোটামুটি। আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো শুনবা, আমি বোর্ডে লিখে দেবো, নেক্সট টাইম স্লাইডটা কমেন্টে দিয়ে দেবো। দেখলে দেখবা যে কোনো সমস্যাই আসলে তোমাদের হচ্ছে না। একটু বুঝে বুঝে পড়ো ভাইয়া, মুখস্থ করা লাগবে না, একটু বুঝো, 2-3 বার দেখো, দেখবো যে এমনি নিজে নিজে বলতে পারছো। কোষ প্রাচীর নিয়ে গঠন, দেখো প্রথমে সংজ্ঞাটা আমরা জানি নেই যে কি। উদ্ভিদ কোষের বাহিরে 3 স্তর বিশিষ্ট যে জড় প্রাচীর দেখা যায় তাকে কোষ প্রাচীর বলে। কি বলে? কোষ প্রাচীর বলে। উদ্ভিদ কোষের বাহিরে কয় স্তর বিশিষ্ট? 3টা স্তর আছে। 3 স্তর বিশিষ্ট যে জড় প্রাচীর দেখা যায় তাকে কোষ প্রাচীর বলে। দেখে নাও।
বাহিরে 3 স্তর বিশিষ্ট যে জড় প্রাচীর, উদ্ভিদ কোষের বাহিরে 3 স্তর বিশিষ্ট যে জড় প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। কি বলে? কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলতো দেখি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের, আবার প্রাণী কোষ প্রাচীরের না, উদ্ভিদ কোষ প্রাচীরের। আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞানটা পড়তেছি, সেহেতু উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে বিস্তর জানবো। মাঝে মাঝে প্রাণী বিজ্ঞানেরও কিছু বিষয় আসবে, কিন্তু মূল আলোচনাটা হবে উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে। মাস্ট এটা মনে রাখবা এমসিকিউ এর জন্য। এটা অবশ্যই মনে রাখবা, উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। মাস্ট মনে রাখবা এই সেলুলোজ, এই কথা মনে রাখবা। এমসিকিউ দেখবা যে বারবার পাবা উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, প্রধান উপাদান কি, এটা কিন্তু এমসিকিউ ভালো আসে। এখন প্রধান উপাদান যেহেতু সেলুলোজ, এটাও আমরা জানলাম। এখন গঠনটা জানবো। গঠন জানার আগে প্রথমে আমাদের চিত্রটা দেখতে হবে। চিত্রটা দেখতে হবে আসলে চিত্রটা কেমন। গঠন না জানলে আসলে চিত্রগুলা, বায়োলজির চিত্রগুলা খুব ইম্পর্টেন্ট। তুমি খাতায় সিকিউ লেখার সময় যত চিত্র দিবা, চিত্র দিয়ে যত ভালো করে বুঝাই দিবা, তোমার স্যারও ততটাই ভালো করে বুঝবে যে আসলে তুমি চিত্রটা যত সুন্দর করে আঁকবা এবং চিহ্নিত করে দিবা, টিচার তাহলে ভাববে যে তুমি মোটামুটি সবকিছুই জানো। যেহেতু চিত্র চিহ্নিত করতে পারছো, সেহেতু লিখতেও পারছো তুমি। Then দেখো চিত্রটা, দেখো চিত্রটা। সোজা, চিত্র কঠিন না। যারা কঠিন মনে করো, দেখো একদম সোজা। চিত্রগুলা দেখতে হবে, চিত্রগুলা যদি না পারো এটা একটা ঝামেলা। চিত্রগুলা তোমরা চিত্র দিয়ে যত ভালো করে বুঝাই দিতে পারবা টপিকসটা, তোমাদেরও ততটাই ক্লিয়ার হবে। দেখো চিত্র যদিও ভালো আসতে পারি না।
দেখো চিত্র সোজা কলম দিয়েও আঁকাইতে পারবা সুন্দর করে। চিত্র আঁকাইতে বেশি সময় নিবা। সিম্পল একটা চিত্র আঁকবা জাস্ট চিহ্নিত করে দেওয়ার জন্য। দেন আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে মধ্যপথটা। এটা হচ্ছে দেখো ভাইয়া এই যে প্রাথমিক, এটা হচ্ছে এর স্তরটা হচ্ছে প্রাথমিক স্তর। আর এইদিকে এটা হচ্ছে তোমার সেকেন্ডারি, গৌণ। এখন এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এটা এটা এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে তোমার হলো পিঠ মেমব্রেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে লিখে নিই। এই কোষ প্রাচীরের গঠনটা যদি খুব, চিত্রটা ভালো করে বুঝো, তাহলে বর্ণনাটা খুব সুন্দর করে লিখতে পারবে। আর যদি চিত্রটা না আঁকতে পারো তাহলে ঝামেলা হবে। যদি মুখস্থ করো, আজ করবা কাল করবা, আবার মুখস্থ করতে হবে। কিন্তু যদি বুঝে পড়ো তাহলে আজকে পড়বা, কালকে পড়াইতে পারবে। দেখে নাও চিত্রটা। তাহলে আমরা বলছিলাম যে গঠনটা কি কি, তিনটা স্তরে বিভক্ত থাকে। কোষ প্রাচীরের ভৌত গঠন তিনটে স্তরে বিভক্ত। একটা হচ্ছে মধ্যপর্দা, তারপরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, 3 নম্বরটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। কি কি? ভৌত গঠন অনুসারে কোষ প্রাচীরের তিনটে স্তরে বিভক্ত। মধ্যপর্দা 1, 2, প্রাথমিক, গৌণ প্রাচীর আর সেকেন্ডারি। তাহলে কোষের ভৌত গঠন অনুসারে কোষ প্রাচীরকে তিনটি স্তরে ভাগ করা হয়। এটা হচ্ছে 1 মধ্যপর্দা, 2 প্রাথমিক প্রাচীর, 3 গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। এখন আমরা একটু 2-3টা করে লাইন এমন ভাবে পড়বো যাতে সবসময় আমরা এটার ব্যাখ্যাটাই, কোষ প্রাচীরের ব্যাখ্যাটা দিতে পারি। মুখস্থ না, বই দেখবা না কেউ, আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনবা এবং বোর্ডে লিখবো, যা দেখবা। প্রথমে আমরা জানবো আসলে মধ্যপর্দাটা কি। মাইটোটিক বিভাজনের টেলোফেজ দশায় মধ্যপর্দা তৈরি হয়। কি? বিভাজনের টেলোফেজ দশায়
মধ্য পর্দা তৈরি হয়। মাইটোটিক বিভাজনের টেলোফেজ দশায় মধ্যপর্দা তৈরি হয়। পাশাপাশি পাশাপাশি অবস্থিত দুইটি কোষের সংযোগকারী পর্দাকে মধ্যপর্দা বলে। পাশাপাশি অবস্থিত দুইটি কোষের সংযোগকারী পর্দাকে মধ্যপর্দা বলে। এখন আমরা জানলাম যে মাইটোটিক বিভাজনের টেলোফেজ দশায় এই মধ্যপর্দা তৈরি হয় এবং পাশাপাশি অবস্থিত দুইটি কোষের সংযোগকারী পর্দাকে মধ্যপর্দা বলে। এই মধ্যপর্দা তৈরি হয় কি দিয়ে? সাইটোপ্লাজম থেকে আগত এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ দিয়ে মধ্যপর্দা তৈরি। মধ্যপর্দার ক্ষেত্রে এতটুকু জানলে বা চিত্রিত অধিক কখনো আসে লিখলে হয়ে যাবে। এবং এমসিকিউ এর জন্য যেমন সাইটোপ্লাজম থেকে তোমার কাছে প্রশ্ন হতে পারে যে মধ্যপর্দা কি কি দিয়ে তৈরি হয়। সাইটোপ্লাজম থেকে আসা প্লাজমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ দিয়ে মধ্যপর্দা তৈরি হয়। এখন মনোযোগ দিয়ে আর একবার শুনবা, শুধুই শুনবা মনোযোগ দিয়ে আমি কি বলছি। মাইটোটিক বিভাজনের টেলোফেজ দশায় এই মধ্যপর্দা তৈরি হয়। পাশাপাশি অবস্থিত দুইটি কোষের সংযোগকারী পর্দাকে মধ্যপর্দা বলে। সাইটোপ্লাজম থেকে আসা প্লাজমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ দিয়ে এই মধ্যপর্দা তৈরি হয়। আর একটা লাইন বলতে পারো যে এই মধ্যপর্দাতে পেকটিক অ্যাসিড বেশি থাকায় এটা জেলির মতো দেখায়। 2 নম্বর কি? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা কি? এতক্ষণ আমরা জানলাম মধ্যপর্দার কথা জানলাম। যেহেতু 3টা স্তরে বিভক্ত কোষ প্রাচীরটা 3টা স্তরে বিভক্ত, তার প্রথমটা হচ্ছে মধ্যপর্দা সম্পর্কে জানলাম। এখন মধ্যপর্দার পরে আমরা প্রাথমিক প্রাচীর জানলাম। প্রাথমিক প্রাচীরের প্রাথমিক প্রাচীর মধ্যপর্দার পরে মধ্যপর্দার পরে এক স্তর বিশিষ্ট যে প্রাচীর তাকে প্রাথমিক প্রাচীর বলে। কি বলে? মধ্যপর্দার পরে এক স্তর বিশিষ্ট যে প্রাচীর তাকে প্রাথমিক প্রাচীর বলে।
মধ্যপর্দার সঙ্গে কানেক্ট করো, যেহেতু মধ্যপর্দা 1 নম্বরে আমরা বলছি, মধ্যপর্দাকে কানেক্ট করে পরেরটা বলবো। মধ্যপর্দা পরে এক স্তর বিশিষ্ট পর্দাকে প্রাথমিক প্রাচীর বলে। এখন এই প্রাথমিক প্রাচীর কি কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্যালাইকোপ্রোটিন। কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্যালাইকোপ্রোটিন। এই কথাই যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্যালাইকোপ্রোটিন, এই তিনটা মাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা, যে এমসিকিউ আসতে পারে। কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি হয়? কি কি বললাম? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্যালাইকোপ্রোটিন। এটি সেলুলোজ হয়। দেখো, আমরা প্রাথমিক প্রাচীরের বর্ণনাটা দিলাম, আরেকবার মনোযোগ দিয়ে শুধু আমার কথাই শুনবা, খুব মনোযোগ দিয়ে। কান খোলা থাকবে, চোখ বন্ধ থাকলেও সমস্যা নেই। মধ্যপর্দার পরে এক স্তর বিশিষ্ট যে পর্দা বা আবরণী, যাকে প্রাথমিক প্রাচীর বলে, এই প্রাথমিক প্রাচীর তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্যালাইকোপ্রোটিন দিয়ে। মনে রাখবা। দেন তারপর আমরা জানবো গৌণ প্রাচীর। কি হলো? আমরা মধ্যপর্দা শেষ করলাম, প্রাথমিক প্রাচীর শেষ করলাম, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর সম্পর্কে জানবো। গৌণ প্রাচীর একটু বড় হবে, এই সব মুছে দিলাম। গৌণ এখন আমরা করলাম প্রাথমিক প্রাচীরটা বললাম, যেহেতু আমরা বলছি যে কানেক্ট করে করে করবো, তাই এখন বললো প্রাথমিক প্রাচীরের পরে। প্রাথমিক প্রাচীরের বাইরে তিন, এটা প্রাথমিক প্রাচীর ছিল 3 স্তর বিশিষ্ট, এটা হলো সরি, প্রাথমিক প্রাচীর ছিল 1 স্তর বিশিষ্ট, আর এটা 3 স্তর। গৌণ প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। প্রাথমিক প্রাচীরের বাইরে 3 স্তর বিশিষ্ট যে আবরণী তাই
গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। এখন আমরা গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীরের সংজ্ঞাটা জানলাম যে প্রাথমিক প্রাচীরের বাইরে 3 স্তর বিশিষ্ট যে প্রাচীরটা যে আবরণী থাকে তাকে কি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর বলে। এটি কি দিয়ে তৈরি হয় এরপর এটা জানবো। যেহেতু তিনটার ক্ষেত্রেই মধ্যপদ্মা, প্রাথমিক প্রাচীর দুইটাই জানছি এটা কি দিয়ে তৈরি হয়। এখন জানবো যে গৌণ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়। সেলুলোজ এবং লিগনিন দিয়ে গঠিত বা তৈরি হয়। ঠিকই এটি সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত। এখন আরো কিছু কথা এর সঙ্গে বলবো যে কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে মধ্য পর্দা ও প্রাথমিক প্রাচীর থাকে না। কি যে কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর থাকে না। একে কি বলে? এই যে বললাম যে কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর থাকে না। এই অঞ্চলটা একে বলে কূপ অঞ্চল। এটা একটা অঞ্চল তৈরি করে একে কূপ অঞ্চল বলে। তাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমরা মনোযোগ দিয়ে যতটা মনোযোগ দিয়ে শুনবা, রিলস দেখা বন্ধ করে তোমরা এই যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শোনো, তাহলে এতটুকু রিয়েলাইজ করবা যে আজকে কিছু শিখলাম। খুব বেশি না, খুব বেশি করে আমি পড়াচ্ছি না, সামান্য। বায়োলজি ক্লাসে শুধু যদি বলতে শুরু করি এত ইনফরমেশন আছে যে বলে শেষ করা যাবে না। তাই যতটুকু বলছি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা, তোমাদেরও উপকার হবে, এটাই আশা করবো যে তোমরা শুনবা। দেখো যে বললাম যে কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর থাকে না, একে কূপ অঞ্চল বলে। পাশাপাশি অবস্থিত দুইটি কূপ একে অপরের বিপরীতে অবস্থান করে। মানে যে কিছু কিছু স্থানে যেহেতু থাকে না, যখন পাশাপাশি অবস্থিত দুইটি কূপ একে অপরের বিপরীতে অবস্থান করে। পাশাপাশি অবস্থিত দুইটি কূপ একে অপরের বিপরীতে অবস্থান করে। এখন এর মধ্যপদ্মাকে যখন দুইটা কূপ একে অপরের কূপ অঞ্চল এবং দুইটা কূপ একে অপরের বিপরীতে অবস্থান করে, তখন এর মধ্যপদ্মা কি? এর মধ্যপদ্মাকে বলে।
দেখো, যখন দুইটা কূপ একে অপরের বিপরীতে অবস্থান করতেছে তখন এর মধ্যবর্তীটাকে কি বলা হচ্ছে? পিট মেমব্রেন। পিট মেমব্রেন তোমাদের অবশ্য চিত্রে আমি চিহ্নিত করছিলাম যে পিট মেমব্রেন কোনটা, তোমরা জানো পিট মেমব্রেন। এখন আমরা বলবো কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে নালী থাকে। এখন যে কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে সূক্ষ্ম নালী বা ছিদ্র থাকে, যার সাহায্যে একটি কোষ অন্য একটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। কি করে? এই যে ছিদ্র বা নালী থাকে, যার সাহায্যে একটি কোষ অন্য একটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, একে প্লাজমোডেসমাটা বলে। তাহলে এই যে গৌণ প্রক্রিয়াটা, গৌণ প্রাচীরের কি কি থাকে সেটা আমরা জানলাম যে প্রাথমিক প্রাচীরের বাইরে ৩ স্তর বিশিষ্ট যে প্রাচীর বা আবরণী থাকে তাকে গৌণ প্রাচীর বলে। এটি সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত। এখন কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর থাকে না, একে কূপ অঞ্চল বলে। পাশাপাশি অবস্থিত দুইটি কূপ একে অপরের বিপরীতে অবস্থান করে, এর মধ্যবর্তীকে পিট মেমব্রেন বলে। এই যে পিট মেমব্রেন বলে। কোষ প্রাচীরের কিছু কিছু স্থানে সূক্ষ্ম নালী বা ছিদ্র থাকে, যার সাহায্যে একটি কোষ অন্য একটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, একে প্লাজমোডেসমাটা বলে। ঠিক আছে ভাইয়া, আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের যতটুকু আমি পড়িয়েছি ততটুকু তোমরা বুঝেছো। আজকের পর কোষ প্রাচীরের গঠন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। চিত্রটা একটু দেখে কষ্ট করে আঁকায় নিবা। অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের পুরো নোটসটা আমি দেওয়ার চেষ্টা করবো।